সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলাম আদনানের বুকে। প্রতিদিনই তো মাঝখানে কোল বালিশ থাকে, তাহলে আজ গেল কোথায়? তারপরেই মনে পড়ল কাল চাচির সাথে কথা কাটাকাটি করে কিছু না খেয়ে শুয়ে পড়ছে। আমার বা ওর কারোরই মাঝখানে বালিশ দেওয়ার কথা মনে ছিল না। ভালোই হয়েছে মাঝখানে বালিশ দেয়নি। এইভাবে এতটা কাছ থেকে এই প্রথম ওকে অনুভব করলাম। কি ফর্সা বুক, মুখে হালকা দাড়ি, ঠোঁটের নিচে একটা তিল, থুতনিতে একটা টোল, যা ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বুকেও একটা তিল, আমারও ঠিক একই জায়গায় তিল, মিল আছে ওর সাথে। তাই ওকে চিমটি কাটতে নিলাম। পরক্ষণেই মনে হলো তাহলে তো ও জেগে যাবে। সত্যিই ছেলেটা অনেক সুন্দর। চাচি ঠিকই বলেছে, আমি ওর যোগ্য না। ও চাইলে আরও সুন্দরী কাউকে পেতেই পারতো। ওর বুকে মাথা রেখে থাকতে খুব ভালো লাগছে। সারা জীবন যদি এইভাবেই থাকতে পারতাম, ও যদি ভালোবেসে আমাকে ওর বুকে জড়িয়ে নিত, ওটাই হতো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। জানি না আদৌ সেটা হবে কি না, আদৌ সে আমাকে ভালোবাসবে কি না। তবে ভালোবাসুক আর না বাসুক, ও যে কাল আমার হয়ে চাচির সাথে কথা বলেছে, এটাই তো অনেক। উফ, আমাকে খেয়ে ফেলবা নাকি? আদনানের কথায় চমকে উঠে ওর বুক থেকে উঠতে নিলাম। ছি, ও দেখে ফেলেছে? তাহলে এতক্ষণ এই লোকটা জেগেই ছিল? আদনান টেনে আমাকে আরও বুকের সাথে চেপে ধরলো। হুম, উঠতে দেব না। এতক্ষণ তো মনে হচ্ছিল খেয়েই ফেলবা, এমন করে তাকিয়েছিলা। এখন লজ্জা পাচ্ছ কেন? ইস, লজ্জা পাওয়ার কি হয়েছে? আর আপনি কি খাওয়ার কিছু? কি করে খাবো আমি? মুখে না খেলেও চোখে তো পুরাই গিলেছ, বলেই নাকে নাক ঘষে দিল। কি যে এক অজানা অনুভূতিতে শিহরিত হয়ে উঠলাম, নিজেকে সামলানোই দেখি কষ্টকর হয়ে পড়েছে। ওনাকে ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন, আপনি কি করছেন? যা করার তাই করছি। আপনার দেখি লজ্জা নেই? মেয়ে লোক পেলে ছাড়তে ইচ্ছে করে না বুঝি? ইস, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? অন্য লোক হলে তো বিয়ের রাতেই। আর আমি কতটা বীর পুরুষ দেখো, এখনও ঠিক আছি। বীর পুরুষ না ছাই, জড়িয়ে ধরলে আমি ভালো না, আর না ধরলেও কাপুরুষ। কি মেয়ে লোক রে বাবা! জানো তোমাকে আমার কেন ভালো লাগে? এই যে দেখো, যখন বললাম আমি, আমাকে তো দেখি খেয়েই ফেলবে, তখন অন্য মেয়ে হলে লজ্জাতেই শেষ হয়ে যেত। আনিলার রুমের দিকে যাচ্ছি আর ঠোঁটে হাত বোলাচ্ছি। এখানেই তো চুমু দিয়েছে আদনান। আনিলা বলল, কি ব্যাপার, ঠোঁটে হাত দিয়ে রাখছিস কেন? এখানে ভাইয়া কিছু করেছে নাকি? আনিলা, আমি তোর ভাবি হই, সম্মান দিয়ে কথা বলবি। ইস, তোকে কি ভাবিজান বলে রাখবো তাহলে? আর কিভাবে দিব সম্মান? হয়েছে, তোর আর আমাকে সম্মান দিতে হবে না। তোকে একটা সুখবর দেওয়ার আছে। নিশ্চয় আমার আর মারুফের বিয়ের কথা। ইস, এটা কোনো সুখবর হলো? সুখবর হলো আমি বাবার বাড়িতে যাব। আনিলা মন খারাপ করে ফেললো। তারপর বলল, তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুই সেটার কিছু না করেই চলে যাবি? আচ্ছা যা। আমি আনিলার নাক টেনে বললাম, আহারে, আমার ননদিনী কষ্ট পাইছে। কিছুদিন পর বিয়ে করলে সমস্যা কি? তুই এসব বুঝবি না। থাক, আর বুঝতে হবে না। থাকুক না কিছুক্ষণ রেগে, পরে না হয় রাগ ভাঙাবো। বিকালে আদনানের মোটামুটি সব আত্মীয় স্বজন আসছে। আনিলা এসে আমাকে বলল, বাড়িতে এত লোকজন কেন? আমি বললাম, আমি চলে যাব তো, তাই বিদায় দিতে আসছে। মনে হলো আনিলার কথাগুলো বিশ্বাস হয়নি। অবিশ্বাসের ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থেকে চলে গেল। রাতে 2টা হলুদ শাড়ি নিয়ে আনিলার রুমে গেলাম। আনিলা দেখি মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে বললাম, কিরে, কী হয়েছে? মারুফ রাগ করছে খুব, এখন বিয়ে না হওয়ার কথা শুনে খেপে গেছে খুব। আজ সারাদিনে কথা বলেনি একবারও, হয়তো বিয়ের রাতে বলার জন্য জমিয়ে রেখেছে। আনিলা রেগে গিয়ে বলল, জুই, সব সময় মজা ভালো লাগে না। আমি মিথ্যা কষ্ট পাওয়ার অভিনয় করে বললাম, হ্যাঁ, মানুষ পুরাতন হয়ে গেলে তাকে আর ভালো লাগে না, তাই আমাকেও আর ভালো লাগছে না। সবাইকে বলে বিয়ের জন্য রাজি করালাম, আর এখন আমাকেই ভালো লাগছে না। আনিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, সরি ডিয়ার, মারুফ কথা না বলায় মন খারাপ করেছিল খুব, তাই এভাবে কথা বলে ফেলেছি। আবারও সরি। দেখ, কান ধরে বলছি। দাঁড়াও, মারুফকে বলে দেই। মারুফকে বলতে হবে না, ও জানে। তোর জন্য গায়ে হলুদের শাড়ি আর যা যা লাগবে সব পাঠিয়েছে। আনিলা অভিমান করে বলল, তার মানে তোমরা সবাই সব জানো, শুধু আমিই জানি না? তোমরা সবাই অনেক খারাপ।
আমাকে শুধু শুধুই কষ্ট দিয়েছো। আর কষ্ট পেতে হবে না। কাল তোমার হলুদ ছোঁয়া। মারুফ ভাই শাড়ি পাঠিয়েছে 2টা, তোর আর আমার জন্য। দেখ কোনটা পরবি। আমি রুমে গেলাম। আবির ছেলেটাকে আমার ভালো লাগছে না। বিভিন্ন অজুহাতে গায়ে হাত ছোঁয়ানোর চেষ্টা করে। রুমে আসলাম মাত্র, আদনান রুমে নেই। হঠাৎ অনুমতি ছাড়াই আবির রুমে ঢুকে পড়লো। এসে বলতেছে, ভাবি তুমি দেখতে অনেক কিউট, আর সবার সাথেও খুব ভালো ব্যবহার করো। তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে। কাল মা যা বলছে তার জন্য সরি। আরে সরি বলার কি হয়েছে? চাচি তো মায়ের মতোই, ওনার উপরে কোনো রাগ নেই। এই জন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমার মতো যদি আমারও একটা বউ হতো, তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগে, তুমি আমাকে এড়িয়ে চলো কেন? বলতে বলতে অনেকটা কাছে এসে দাঁড়ালো। আমি চাই পর্দা করে চলতে, কিন্তু পুরোপুরি হয়তো চলতে পারি না। আপনাকে দেখা দেওয়া ইসলামের নিয়ম বহির্ভূত, তারপরেও দেখা দিচ্ছি। এই যে আদনান রুমে নেই, আপনি আর আমি রুমে একা, এটাও কিন্তু ঠিক না। ও এসে আমার হাত ধরে বলল, সুন্দরী তুমি অযথাই ভয় পাচ্ছ আদনানকে। ও কিছুই বলবে না তোমাকে। তুমি আমার সাথে সহজভাবে কথা বলতে পারো। আমি হাতটা টেনে নিয়ে চিল্লানি দিয়ে বললাম, আমি তো আদনানকে ভয় পাই না। আমি তো ভয় করি আমার আল্লাহকে। আপনি এখনই রুম থেকে চলে গেলে আমি খুশি হব। ভাবি শুধু একটু হাত ধরেছি, আর তো কিচ্ছু করিনি, এই জন্য এমন করলা? ভাই এসব আমি পছন্দ করি না। আপনি আমার সাথে আর কখনো এমনটা করার চেষ্টাও করবেন না। বলতেই আবির রুম থেকে চলে গেল। ওয়াশরুম থেকে আদনান বের হয়ে বলল, আমার বউটা অনেক ভালো, আবিরকে কথা শোনানোর জন্য ধন্যবাদ। আমি চমকে উঠে বললাম, আপনি ওয়াশরুমেই ছিলেন? বের হলেন না কেন? আমি ভাবছি আবিরের সাথে প্রেম করো, তারপর বের হব। আপনি এত খারাপ কেন? আমি তো ভয় পাচ্ছিলাম, আর আপনি মজা নিচ্ছিলেন। আমার বউটা তো এমনিতেই অনেক সাহসী, যে বাসর রাতে জামাইয়ের সাথে ভিলেন মার্কা আচরণ করতে পারে, তাকে আবির কি করতে পারে তা জানা আছে আমার। বলেই জড়িয়ে ধরল। ইস ছেড়ে দিন, আজ আনিলার হলুদ ছোঁয়া, অনেক কাজ আছে। আনিলা দেখতে আদনানের মতোই সুন্দর, হলুদ শাড়িতে যেন এক হলদে পাখি। আনিলার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বললাম, তুই এত সুন্দরী কেন আনিলা? ঠিক রাজকন্যাদের মতো লাগছে। এই জন্যই তো মারুফ ভাই এতটা পাগল হয়েছে। পেছন থেকে আবির ভাই বলল, আমার তো তোমাকে রাজকুমারীর মতো লাগছে। আনিলা বলল, আবির ভাই তুমি একটু যাও, জুইয়ের সাথে কথা আছে আমার। আবির ভাই চলে যেতেই আনিলা বলল, জুই, আবির বা চাচি কেউই ভালো মানুষ না। সেদিন তোমাকে চাচি ওভাবে কথা শোনানোতে আনিশা আপু রেগে গিয়েছিল। পরে মা তাকে নিষেধ করাতে আর কিছু বলেনি। ওরা তোমাকে অপদস্থ করার চেষ্টা করবে, ওদেরকে আমার সুবিধার মনে হচ্ছে না, সতর্ক থেকো তুমি। চাচি রুমে গেলাম চাচিকে ডাকার জন্য। হঠাৎ আবির ভাই রুমে এসে দরজা আটকে দিল। ধীরে ধীরে আবির আমার কাছে আসতে লাগলো। আমি আবির ভাইকে বললাম, ভাই আপনি আমার কাছে আসবেন না, যেতে দিন আমাকে। কিছুক্ষণ গল্প করি, এত অস্থির হচ্ছ কেন? ভাই অনেক কাজ আছে আমার, চাচিকে ডাকতে আসছি আমি, যেতে দিন আমাকে। এখন তো যেতে দিব না আমি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে, মনে আছে? তার প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। প্লিজ আমাকে যেতে দিন। আমার সাথে সময় কাটানোর জন্য কত মেয়ে ব্যাকুল, আর তুমি আমাকে ইগনোর করছো। আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলছো। এতটা সাহস আর কারোরই হয়নি এভাবে কথা বলার। দেখো এখন কি করি তোমার। ভাই আমি কিন্তু চিৎকার করব, তাতে আপনারই আরও খারাপ হবে। বাড়িতে যা শব্দ, তুমি চিৎকার করলে কেউই শুনবে না। আমি তোমার সাথে তো খারাপ কিছু করবই, পরে কেউ জানলে তোমার উপরেই দোষ চাপিয়ে দেব। আনিলা বলছিল আদনান এখনও তোমাকে মেনে নেয়নি। আমি বলবো সেই বিরহে তুমি আমাকে ডেকে এনেছো এই রুমে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ওর হিংস্র চেহারা, লোলুপ দৃষ্টি দেখে আমার খুব ভয় লাগছে। এখন কি করা উচিত বুঝতেই পারছি না। এমনিতেই মেয়েদের নিয়ে নেতিবাচক ধারণা আদনানের। আবির ভাই যদি সত্যিই খারাপ কিছু করে ফেলে, আদনান হয়তো আমাকে বিশ্বাস করবে না। আবির এসে আমার হাত ধরলো। ভয়ে আমি কেঁপে উঠলাম, আর হয়তো আদনানের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে পারবো না। ওকে আর নিজের করে কখনো হয়তো পাবো না। দরজা ধাক্কানোর শব্দে আবির আমার হাত ছেড়ে দিয়ে বলল,
আজ হয়তো আমার থেকে রক্ষা পেলে, পরের বার হয়তো সেই সুযোগ পাবে না। দরজা খুলে দেখি আদনান দাঁড়িয়ে আছে। আমাকে আবিরের সাথে একসাথে দেখে আদনান চমকে উঠল। ইস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আল্লাহ আমাকে আবির ভাইয়ের হাত থেকে রক্ষা করলেও আর এক বিপদ এসে উপস্থিত। আদনান আবির ভাইয়ের সাথে দেখে খুব রেগে গেল। আমাকে জিজ্ঞাসা করলো, তুমি না চাচিকে ডাকতে এসেছো? তো দরজা বন্ধ করে এখানে আবিরের সাথে কী করছো? আমি কিছু বলতে যাব, তখনই আবির ভাই বলে উঠল, আহা আদনান, এত রেগে যাচ্ছ কেন? ভাবি তো আমার সাথেই ছিল। আমি তো আর দূরের কেউ নয়, আপন মানুষের সাথে একসাথে সময় কাটাতেই পারে। আর তাছাড়া বিয়ে হয়েছে কতদিন তোমার, এখনও বউকে একান্তে সময় দিচ্ছ না। সেই বিরহ দূর করার জন্য আমার সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। আদনান রেগে গিয়ে আবির ভাইকে বলল, তুমি চুপ করো। জুই, তোমার কাছে আমি জানতে চেয়েছি, আবিরের কাছে নয়। আমি আদনানকে এতক্ষণ ঘটে যাওয়া সবটাই বললাম। মনে হলো আদনান পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। আবির ভাই আবারও বলল, আদনান, মেয়েটার মনে অনেক কষ্ট, তা দূর করতেই আমার কাছে এসেছে। আমি না থাকলে হয়তো অন্য কারো কাছে যেত। তুমি যদি ওর কষ্ট দূর করতে না পারো, মেনে নিতে না পারো, তাহলে বিয়ে করছো কেন? আদনান বলল, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। আমি জুইয়ের সাথে কি করব না করব সেটা আমার ব্যাপার। তুমি না কিছু বললেও চলবে। আবির ভাই হাসছে আর বলছে, না, ব্যাপারটা এখন সবাই জেনে গেছে। এখন সবাই কথা শোনাবে তোমাকে। আদনান আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের নাটক দেখতে এখানে আসিনি, বাড়িতে অনেক কাজ, সেখানে চলো। আমি কিছু বলার আগেই ও চলে গেল। কাজে মন বসছে না, এক কাজ করতে গিয়ে অন্য কাজ করে ফেলছি। বারবার আদনানের রাগী চেহারার কথা মনে পড়ছে। ও কি আমাকে ভুল বুঝলো? ও তো আমাকে মেনে না নিলেও অনেকটাই ভালোবাসতো। এখন তো আমাকে ঘৃণা করবে, কখনো মেনেই নেবে না। সব কিছুর মূলে ওই আবির। ওকে আমি ভাইয়ের মতো ভাবছি, আর ও আমার এত বড় ক্ষতি করলো। ওকে আমি ছাড়বো না। ও হয়তো জানে না আমি এত সহজে হার মানতে শিখিনি। কাজ গুলিয়ে ফেলছি, কারো সাথে ঠিকভাবে কথা বলছি না। শাশুড়ি মা ভাবলো আমার শরীর খারাপ করেছে, তাই রুমে পাঠিয়ে দিল। আনিশা আপুর শাশুড়ি অসুস্থ, তাই ভাইয়া এসে আপুকে নিয়ে গেছে। আদনানও আজ বাসায় ফেরেনি। কল দিচ্ছি, ফোন বন্ধ। আদনান আমাকে ভুল বুঝলো। ও তো জানে ওর ভাই চাচি কী রকম। আনিলা সকালেই বলছিল ওরা যে কোনো সমস্যা করতে পারে, আমাকে সতর্ক থাকতে। আমার অনেকটা সতর্ক থাকা উচিত ছিল। এখন কি করে আদনানকে বোঝাবো আবির ভাই যা বলছে সবটাই মিথ্যা? আমার অস্থির লাগছে। আদনান বাসায় ফিরল না, কি করা উচিত বুঝতেই পারছি না। আনিলা আসছে খাবার খেতে যাওয়ার জন্য। আনিলাকে আমি সবটা বললাম, তারপর অভিমান করে বললাম, তোকে আমি সবটা শেয়ার করি। তুই তো জানিস আবির ভাই কেমন লোক, তাও কেন তুই ওই বদমাইশ লোককে এসব বলতে গেলি? আনিলা আমার হাত ধরে বলল, বিশ্বাস কর জুই, আমি এসব কিছুই বলিনি। সেদিন যখন তুই বললি, এমনিতেই আদনান আমাকে পুরোপুরি মেনে নিতে পারেনি। এখন চাচি আসছে, উনি আবার কি সমস্যা করে আল্লাহই জানে। তখন আবির ভাই শুনছিল, উনি আমাকে এসে জিজ্ঞেস করছিল, আমি কিছুই বলিনি। আমি আনিলাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। এমনটা কেন হলো আনিলা? আদনান আমাকে ভুল বুঝলো। ও কি এই কয়দিনে একটুও বুঝতে পারেনি আমাকে? ও আজ বাসায়ও ফেরেনি, কেন আমাকে কষ্ট দিচ্ছে? আনিলা আমাকে বলল, এই মেয়ে, এত সহজে ভেঙে পড়ছিস কেন? তুই তো এত সহজে হার মানিস না, আর তুই তো ভুল কিছুই করিসনি। আল্লাহ তোকে নিরাশ করবে না। আমার রুমে চল, একা থাকলে শুধুই কান্নাকাটি করবি। ভাইয়া আসলে তুই রুমে চলে আসিস। রাত থেকে যতবার কলিং বেল বাজছে ততবারই আমি দৌড়ে গেছি। এই বুঝি আদনান বাসায় ফিরল, কিন্তু ফেরেনি। আজ আনিলার বিয়ে, সবাই সাজছে, শরীর দুর্বল। কাল রাত থেকে কিছুই খাইনি, সাজগোজ করতেও মন চাচ্ছে না। আনিলা সকাল থেকে কাঁদছে, অথচ আমি যখন বিয়ের সময় কান্না করছিলাম, আনিলা বলছিল, কয়েকদিন পর তো আবার চলেই আসবি, এত কান্নার কি হয়েছে? আর কান্না করলে সাজ নষ্ট হয়ে পেতনির মতো লাগবে, তখন ভাইয়া তোকে পেতনি ভেবে ভয় পাবে। আর আজ আনিলা সকাল থেকেই কাঁদতেছে, কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না। আনিলাকে বিদায় দেওয়ার সময় আদনান আসলো, আনিশা আপুও আসছে। আদনান আনিলাকে ধরে খুব কান্না করলো, একদম ঠিক বাচ্চাদের মতো।
ওর কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। শাশুড়ি মা আনিশা আপুও কান্না করছে। আমার তো চোখ ফুলে গেছে। আনিলা যাওয়ার মুহূর্তে আমাকে ধরে কান্না করলো অনেকটা। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। এই বিদায় মুহূর্তেও কালকের কথা ভোলেনি। আদনানকে বলল, ভাইয়া আজ বাসায় থাকবা, কোথাও যাবা না। জুইয়ের কোনো দোষ নেই, ওকে ভুল বুঝো না। বলো ভাইয়া আমার কথা রাখবা। আদনান বলল, তুই চিন্তা করিস না, ওই বাড়িতে ভালোভাবে থাকিস। তারপর মারুফ ভাইকে বলল আনিলার খেয়াল রাখতে, ওর যেন কোনো কষ্ট না হয়। আদনান আনিলার কথা রাখছে, বাসায় আছে। শাশুড়ি মা আনিশা আপু অনেকটা অসুস্থ হয়ে গেছে। বাড়ির সব কাজ আমারই সামলাতে হচ্ছে। সবাইকে খাইয়ে সবটা গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেছে। কাল রাত থেকে কিছুই খাইনি। সকাল থেকে এই পর্যন্ত একটু বিশ্রাম নেওয়ারও সময় পাইনি। বিয়ে হলেই মেয়েরা হঠাৎ করে অনেকটা বড় হয়ে যায়। আমি তো বিয়ের আগে একটু পেঁয়াজও কাটতাম না, যদি হাতে দাগ পড়ে যায়। আর এখন জামাইয়ের মন ভালো রাখা, এই বাড়ির সবার মন রক্ষা করে চলা, বাড়ির কাজ সামলানো সবটাই করতে হচ্ছে। তারপরেও দিন শেষে অনেকটা ভালো লাগা কাজ করতো, কারণ এ বাড়ির সবাই আমাকে খুবই ভালোবাসতো। কিন্তু আজ আর ভালো লাগছে না। যার জন্য এ বাড়িতে আসা, সেই তো আমাকে ভুল বুঝেছে। রুমে ঢুকেই দেখি আদনান এখনও জেগে আছে। আমি ওর কাছে যেতেই ও আমার গলা চেপে ধরে বলল, এই মেয়ে, তোমাকে তো আমি সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করেছি। শারীরিক মিলনই কি সব? মাত্র এই কয়েকদিন তাই সইতে পারলা না? চলে গেলা আবিরের কাছে, আমার নামে বিচার দিলা। আসলে তোমরা মেয়ে মানুষ অনেক খারাপ, বিশ্বাসঘাতকতা করো তোমরা। আমি ভাবছি তুমি অন্য সবার থেকে আলাদা হবা। না, আমার ধারণা ভুল। খুব কষ্ট হচ্ছে আমার, ও আমাকে ভুল বুঝলো। আমি কি ওর ভুল ভাঙাতে পারবো? আগের আদনানকে কি আর ফিরে পাবো? আদনান, আপনি তো জানেন চাচি আর আবির কীরকম। সেদিন এই রুমে এসে কেমন করছে তা পুরোটাই তো আপনি জানেন। তারপরেও এমন করছেন কেন? হ্যাঁ আমি জানি, আর যা জানি সবটাই ভুল। তুমি সেদিন জানতে ওয়াশরুমে আমি, আর তা জেনেই তুমি আবিরকে এসব কথা বলছিলে। আপনার হঠাৎ এরকমটা কেন মনে হলো? মনে হওয়ার অনেক কারণ আছে। সবাই জানে আমি তোমাকে মেনে নিয়েছি। তাহলে আবির কি করে জানলো আমি তোমাকে মেনে নেইনি? বিশ্বাস করুন আমি বলিনি ওকে। সেদিন আনিলাকে বলার সময়ও শুনেছিল। দয়া করে নাটক বন্ধ করো। সারা রাত নির্ঘুম কাটিয়েছি। শেষ রাতে আল্লাহর কাছে হাত উঠিয়ে বললাম, আল্লাহ দয়াময়, এই বিপদ থেকে রক্ষা করো। সকালে আনিশা আপু রুমে আসলো। আমাকে আর আদনানকে বলল, তোমরা মায়ের রুমে আসো, কথা আছে। মায়ের রুমে যাওয়ার পর দেখি মোটামুটি সবাই আছে মায়ের রুমে। আনিশা আপু বলল, তোমাদের সবাইকে এখানে আনছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে, একটা শয়তানের মুখোশ খুলতে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আনিশা আপুর দিকে। কি বলতে চাচ্ছে আনিশা আপু? আনিশা আপু বলল, কাল দুপুরে আপনাদের জামাই কল দিয়েছিল। কথা বোঝা যাচ্ছিল না লোকজনের শব্দে, তাই আমি চাচির রুমের বারান্দায় গিয়েছিলাম কথা বলার জন্য। কথা শেষ না হতেই কল কেটে যায়, তাই আমি ওখানেই বসেছিলাম। হঠাৎ জুই আর আবিরের কথায় আমি চমকে উঠি। জুইকে নিয়ে নেতিবাচক ধারণা জন্মে আমার, তাই বারান্দাতেই চুপ করে বসে থাকি। কিন্তু পরক্ষণেই আমার ধারণা পাল্টে যায়। বদমায়েশ আবির ওর সাথে খারাপ কিছু করার কথা বলে। জুই ওকে অনুরোধ করে এমনটা না করার জন্য, কিন্তু ও জুইয়ের কথা শোনেনি। ও যখন জুইয়ের হাত ধরে তখনই আমি রুমে যেতে নেই, যাতে আবির জুইয়ের কোনো ক্ষতি করতে না পারে। আর তখনই আদনান দরজা নক করে। ঠিক সেই মুহূর্তেই আপনাদের জামাই কল দিয়ে কান্না করে ওর মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করছে। কথা শেষ করেই দেখি ওরা রুমে নেই। সেই সময়ই আমি চলে যাই হাসপাতালে মাকে দেখতে। আদনানকে আর সত্যিটা বলা হয়নি, তাই হাসপাতালে গিয়ে আদনানকে সত্যিটা বলার জন্য অনেকবার কল দেই, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। কতটা বদমাইশ এই আবির বুঝতে পারছেন? সবটা শুনে আদনান আমার কাছে এসে বলল, শুধুই আমি তোমাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দাও প্লিজ। আমি কিছুই বললাম না। খুব অভিমান কাজ করছে। পুরোটা ভালো করে না জেনেই কীরকম আচরণ করলো আমার সাথে। আদনান বলল, জানো আনিশা আপু, আমি পুরোটা না বুঝেই জুইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সব এই আবিরের জন্য। আনিশা আপু শাশুড়ি মাকে বলল, মা তুমি কিছু বলবা না?
আমি সেদিনই বলেছিলাম চাচি বা আবির কেউই সুবিধার নয় ওদেরকে বাড়িতে থাকতে না দিতে। এরা যেখানে যায় সেখানেই অশান্তির সৃষ্টি করে। চাচি বলল, অনেক হয়েছে, খুব অপমান করেছো তোমরা। আমার ছেলের কোনো দোষই নেই, সব দোষ ওই মেয়েটার। ওদের মতো মেয়েকে খুব ভালো করে চিনি আমি। ভাবছিলাম কিছুদিন থাকবো, কিন্তু তার হলো না। এই মেয়ের জন্য আমাকে কথা শোনাইছো। দেখবা এই মেয়েও ওর শাশুড়ির মতো অন্য ছেলের সাথে পালাবে। এ কথা বলাতে আদনান প্রচুর রেগে যায়। আবিরকে বলে, এই মুহূর্তেই তোর মাকে নিয়ে বের হয়ে যা, উনি খুবই বাজে মহিলা। চাচা চাচিকে বলল, তুমি আমার জীবনটা তো ধ্বংস করেছই, এখন যেখানে যাও সেখানেই অশান্তির সৃষ্টি করো। তোমাকে নিয়ে কোনো শান্তি নেই, বের হও এই বাসা থেকে। চাচি আর আবিরকে নিয়ে চাচা চলে গেল। আনিশা আপু বলল, অবশেষে আপদ দূর হলো, যেখানে যায় সেখানেই ঝামেলা করে। আর আদনান, যা কিছুই ঘটুক না কেন, পুরোটা যাচাই না করে কাউকে কথা শোনাবি না। মাত্রই তো কয়েকদিন, জীবনে চলার পথে অনেক বাধা আসবে। বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। আনিলা আমাকে সবটা বলেছে। তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, আর তুই জুইকে এখনও মেনে নিসনি কেন? আদনান বলল, আমার আপন মা আমাকে কত ছোট রেখে অন্য লোকের সাথে চলে গেল। তার শোকেই আমার বাবা মারা গেল। তাই আমি চেয়েছি ওকে কিছুদিন সময় দিতে, যাতে ওর আমাকে ভালো না লাগলে সহজেই চলে যেতে পারে। তাহলে আমার মতো আর কোনো সন্তানকে কষ্ট পেতে হবে না। আনিশা আপু বলল, ভাই, সব মেয়ে লোক এক না। আমার মাকে দেখ, উনি এই সংসারে যখন তোর বাবার দ্বিতীয় বউ হয়ে আসে, তখন আমি অনেক ছোট, তুই তো আরও ছোট। বিয়ের 1 বছর পরেই আনিলার জন্ম হয়। তার পরের বছরই বাবা মারা যায়। তারপর তো মা একাই সবটা সামলিয়েছে। উনি তো অন্য কারো হাত ধরে চলে যায়নি, সংসার নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছে। আমাদের 3 জনকে সমানভাবে দেখেছে। জুইকেও মা কতটা আদর করে, কেউ তো কখনো বুঝতেই পারেনি আমরা সৎ ভাই বোন। জুইকে আর কষ্ট দিস না, ওকে এবার মেনে নে। ওর সাথে তুই অন্যায় করছিস। আদনান আমার দিকে তাকিয়ে বলল, ওর সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, ও কি আমাকে মাপ করবে? মাপ না করার কি আছে? সংসার জীবনে রাগ অভিমান হতেই পারে। আর শোন, আনিলাকে নিয়ে মারুফ সিলেটে যাবে, তুই গিয়ে ওদেরকে আমাদের বাসায় নিয়ে আয়। আনিলা আর মারুফ আমাদের সাথে দেখা করেই চলে যাবে। এ আনিলা, আমাকে নিবি না হানিমুনে? আমি গিয়ে আনিলাকে বললাম। ও বলল, আমার হানিমুনে তোকে নিব কেন? আমার বিয়ের আগে বাজি ধরেছিলি মনে নেই? অত আগের কথা মনে থাকে বুঝি? আমি বললাম, থাক, আর মনে থাকতে হবে না, একাই যাও আর ভালোভাবে এনজয় করো। তোমাকে তো ভাইয়া মেনে নিয়েছে, এবার তোমাকেও হানিমুনে পাঠানোর ব্যবস্থা করব। আমি মুখ বাঁকিয়ে বললাম, থাক, আর পাকামো করতে হবে না। সারা দিনের কাজ শেষে রুমে আসলাম মাত্রই। রুমে আসতেই আদনান আমাকে জড়িয়ে ধরে বলল, বউ সরি, ওর সাথে তোমাকে দেখে আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। সঠিকটা বিচার বিবেচনা না করে তোমার সাথে খারাপ আচরণ করেছি। বউ, আমাকে মাপ করে দাও। আমার খুব অভিমান কাজ করছে, তাই বললাম, আপনি যা করছেন তা আমার প্রাপ্য ছিল, মাপ চাওয়ার মতো কিছুই হয়নি। তা বললে হবে না, মাপ করতেই হবে। এই দেখো বউ, আমি কান ধরেছি। ওর কান ধরা দেখে আমার হাসি পেল খুব, কিন্তু কিছুই বললাম না। ও আমার কানের কাছে এসে বলল, কান ধরেছি, মাপ চেয়েছি, ক্ষমা করো আমায়। সব অভিমান ভুলে নাও না কাছে টেনে আমায়। ওর পাগলামো দেখে সত্যি সকল অভিমান চলে গেল। আদনানকে জড়িয়ে ধরে বললাম, আপনি তাহলে আমাকে মেনে নিয়েছেন। এমন পুতুল বউকে না মেনে নেওয়ার উপায় আছে? যে আমার পরিবারের জন্য এত কিছু করেছে, যে আমার শত অপমান মুখ বুঝে মেনে নিয়েছে, তাকে তো মানতেই হবে। আর জানো, ভালোবাসায় একটু রাগ অভিমান থাকলে ভালোবাসা বৃদ্ধি পায়। গিয়েছিলাম, তোমার বোকা বোকা ঝগড়াগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছিল। তুমি এখনও বাচ্চাদের মতোই আচরণ করো, এখনও বড় হতে পারোনি। আমি রাগ দেখিয়ে বললাম, আমি বাচ্চা তাই না? তো বাচ্চাকে এখন ঘুমাতে দিন, ঘুম আসছে না। এখন তো ঘুমাতে দিব না, বাচ্চাটাকে একটু আদর করে নেই। আমি লজ্জায় মাথা নিচু করে রাখছি। ও আমার মাথাটা উঁচু করে চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ওই মায়াবী চোখ, কাপা কাপা ঠোঁট করছে ব্যাকুল আমায়। পরম আবেশে হারাতে চাই তোমাতে, দাও না একটু ভালোবাসতে আমায়। আমি বললাম,
একটু বাসলে হবে না, অনেকটা ভালোবাসতে হবে। কালকের ব্যবহারে আমার ভিতরটা জ্বলে গিয়েছে, এখন তা দূর করতে হবে। আদনান কোমর জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এ কয়দিন যে কষ্টগুলো দিয়েছি, আজ রাতে না হয় ভালোবাসার মিষ্টতায় সব দূর করে দেব। শুধু আজ রাতে কেন, আপনার কাছ থেকে সব সময় মিষ্টি আচরণ পেতে চাই। আদনান হঠাৎ করেই ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট ছুঁয়ে দিল। আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। ও আমার আরও অনেকটা কাছে এসে বলল, আজ রাত শুধু তোমার আমার, আজ রাতটা হবে শুধুই ভালোবাসার। ওর তপ্ত নিঃশ্বাস, ওর এতটা কাছে আসা, ওর এতটা ভালোবাসা আমাকে ব্যাকুল করে ফেলেছে। পৃথিবীর সব সুখ যেন ওর বুকেই লুকিয়ে আছে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।